আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফিনিটিভ, এবং এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত অনেক কিছু শেখার আছে। সেই বিষয়টি আমরা এখানে শেখার চেষ্টা করব। একইভাবে আমি এই ক্লাসটি নিচ্ছি 200 ম্যাজিক রুলস অফ ইংলিশ গ্রামার বইটি থেকে, এবং এই বইয়ের আজকে আমরা 83 নিয়ম আলোচনা করব, এবং এটা হচ্ছে আমাদের 46 ক্লাস, অর্থাৎ লেকচার 46। আজকে আমরা ইনফিনিটিভের বিস্তারিত তাহলে শিখবো আমরা। চলো যাই তাহলে আমরা ইনফিনিটিভ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। তো প্রথমে ইনফিনিটিভের গঠনটি দেওয়া আছে, দেখো টু প্লাস ভার্ব, এটাই হচ্ছে ইনফিনিটিভের মৌলিক গঠন। তাহলে আমরা প্রথম যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে টু প্লাস ভার্ব, যেটা এই যে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, মূলত এটাই হচ্ছে ইনফিনিটিভের মৌলিক গঠন। এটাই হচ্ছে তাহলে ইনফিনিটিভের মৌলিক গঠন। ইনফিনিটিভের মৌলিক গঠন, এবং ইনফিনিটিভ অনেক কাজই করতে পারে। ইনফিনিটিভ নাউনের কাজ করতে পারে, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করতে পারে। ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। যেমন আর এটাকে আবার ইনফিনিটিভ ফ্রেজও বলা হয়, এটাও একটু মাথায় রাখতে হবে। টু প্লাস ভার্ব ডট ডট ডট, অর্থাৎ এখানে কিন্তু এক্সটেনশন থাকতে পারে। টু প্লাস ভার্ব এরপরে এর অংশে থাকতেও পারে কোনো কিছু, নাও থাকতে পারে, পুরোটা মিলেই মূলত আসলে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এটার একটা আলাদা নাম আমরা জেনে নিলাম। এটাকে ইংলিশে এরকম থাকতে পারে পরীক্ষায়, ইনফিনিটিভ ফ্রেজ। কি ধরনের ফ্রেজ এটা থাকতে পারে, তাহলে সেই বিষয়টি আমরা জেনে নিলাম। তো এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই যে টু স্পিক, এখানে ব্যাকের সাবজেক্ট, টু স্পিক দ্য ট্রুথ ইজ এ গ্রেট ভার্চু। তাহলে টু স্পিক, এই যে ইনফিনিটিভ, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, মানে নাউন হিসেবে কাজ করেছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। একইভাবে টু টেল, এটাও সাবজেক্ট হিসেবে কাজ করেছে, মানে নাউন হিসেবে কাজ করবে। টু স্মোক, এটাও সাবজেক্ট হিসেবে কাজ করেছে, মানে নাউন হিসেবে কাজ করেছে। আচ্ছা, এখন এই যে ইনফিনিটিভ আমরা ব্যবহার করলাম, এই ইনফিনিটিভ কয়েক রকমের আছে সেটা আমরা এখন জানবো। ইনফিনিটিভের ক্লাসিফিকেশন গুলো জানবো। তো যেখানে এই যে টু প্লাস ভার্বটা আমি যদি লিখতেই হয়, অবশ্যই যদি লিখতে হয়, তখন ইংলিশে এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। যেখানে টুটা আমাকে অবশ্যই লিখতে হবে, এখানে টুটা উজ্জ্ব রাখার কোনো সুযোগ থাকবে না, তখন ওইটাকে বলা ইনফিনিটিভ। আর যেখানে টু আছে কিন্তু লেখা যাবে না, টুটা উজ্জ্ব রাখতে হবে, তখন সেটাকে ইংলিশে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা দুই ধরনের ইনফিনিটিভ পেলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে টুটা যেখানে অবশ্যই লিখতে হবে সেটা ফুল ইনফিনিটিভ, আর যেখানে টু লেখার প্রয়োজন নেই সেটা বেয়ার ইনফিনিটিভ। যেমন আই ওয়েন্ট দেয়ার টু হেল্প হিম, এখানে চাইলে আমি এই টুটাকে উজ্জ্ব রাখতে পারবো না। ঠিক আছে, আই ওয়েন্ট দেয়ার টু হেল্প হিম, আমি তাকে সেখানে গিয়েছিলাম তাকে সাহায্য করতে, তাহলে এই টুটা আমি উজ্জ্ব রাখার কোনো সুযোগ এখানে নেই, তাহলে এখানে এই জন্য এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। কিন্তু আই স হিম ডু ইট, এখানে এই যে টুটা, এই টুটা এখানে লেখা যাবে না, এই টুটাই কিন্তু এখানে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেখানে টু আছে কিন্তু লেখা যাবে না সেটা বেয়ার ইনফিনিটিভ, আর যেখানে টু নেই, যেখানে টু আছে অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আর যেখানে টু আছে কিন্তু লিখতে হবে না সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। এখানে ইনফিনিটিভ অনেকগুলো ক্লাসিফিকেশন তুলে ধরা হয়েছে, এবং সে কি কি কাজ করতে পারে সেই বিষয় সম্পর্কেও একটা ধারণা দেওয়া হয়েছে। যেমন এখানে যে বিষয়টি দেয়া হয়েছে সেটা হলো, আমরা এখন ছোট্ট পয়েন্টের মাধ্যমে ছোট্ট বিষয়টি জানবো। যেমন ইনফিনিটিভ কিসের কাজ করতে পারে, ইনফিনিটিভ হচ্ছে নাউনের কাজ করতে পারে। কিভাবে, এই যেমন এখানে টু টেলটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট মানে আমরা জানি এটা নাউনের কাজ করবে, তার মানে এটা একটা নাউন। তাহলে সাবজেক্ট হলে সেটা নাউনের কাজ করবে। আর টু প্লাস ভার্ব এটাকে বলা ইনফিনিটিভ, তাহলে এটাকে বলা ইনফিনিটিভ, সেটাও আমরা জেনেছি। এবার যেমন মাদার গেভ মি এ সাইকেল টু রাইড, এই যে টু রাইড এটা মডিফাই করছে কি টু সাইকেল কে, তার মানে এটা এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে ইনফিনিটিভ, এখানে যে ইনফিনিটিভটি ব্যবহৃত হয়েছে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু উই গো দেয়ার টু লার্ন ইংলিশ, তাহলে উই গো দেয়ার হোয়াই, কেন, তাহলে এটা হোয়াই এর উত্তর দিচ্ছে, এটা হোয়াই এর উত্তর দিচ্ছে। তাহলে এটা যখন হোয়াই এর উত্তর দিচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা যাই সেখানে যাই, কেন যাই, ইংরেজি শিখতে। তাহলে কেন যাই, ইংরেজি শিখতে, তাহলে সেখানে অ্যাডভার্বের কাজ করছে। তাহলে ইনফিনিটিভ নাউনের কাজ করতে পারে, অ্যাডভার্বের কাজ করতে পারে, এবং অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। তাহলে সেটা আমরা দেখলাম। এখন আমরা ইনফিনিটিভের ক্লাসিফিকেশন গুলো দেখব, এবং ইনফিনিটিভের যে মূল পার্ট সেটাও কিন্তু আমাদের এখানে আরেকটা পয়েন্ট আছে। এখানে অবশ্য প্রথম দিকে বলেছিলাম ইনফিনিটিভের মৌলিক কিছু পার্ট আমি প্রথম দিকে আলোচনা করেছিলাম। তো এখন যাই হোক, ইনফিনিটিভে আমরা আরো কতগুলো পয়েন্ট আমরা বিষয় একটু জানবো। ইনফিনিটিভের যে মৌলিক কতগুলো ইউজ আছে সেই ইউজ সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিব।
যেমন ইনফিনিটিভ আমরা সাধারণত উদ্দেশ্য প্রকাশ করতে, পারপাস বা রিজন প্রকাশ করতে, টু শো রিজন বা পারপাস বা উদ্দেশ্য প্রকাশ করতে সাধারণত টু প্লাস ভার্ব ব্যবহার করা হয়। তাহলে ইনফিনিটিভ আসলে কেন, কোথায় কোথায় ব্যবহৃত হয়, আমরা এখন সেই বিষয়টি জানার চেষ্টা করছি। তাহলে আমরা টু প্লাস ভার্ব এটা ইনফিনিটিভ এটা জেনে নিলাম। তাহলে ইনফিনিটিভ আমরা কি প্রকাশ করতে ব্যবহার করব? রিজন প্রকাশ করতে বা কারণ প্রকাশ করতে বা উদ্দেশ্য প্রকাশ করতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব এখানে। তো মূলত আমি প্রথম বিষয়টা আমরা শিখবো হচ্ছে, আমি এখান থেকে একটু গুছিয়ে দিচ্ছি। এই জায়গায় হয়তো একটু এলোমেলো আছে, স্টুডেন্টের বুঝতে একটু কষ্ট হবে। সেই কারণে আমি প্রথমেই আমি যে বিষয়টি বলছি সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে যে আমরা উদ্দেশ্য প্রকাশ করতে টু প্লাস ভার্ব ব্যবহার করি। যেমন আমি সেখানে আমি বাজারে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? আমি বাজারে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? আর আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে একটা বই কিনতে। তাহলে I went to market বা went there to buy a book। এই যে to buy a book ইনফিনিটিভ, এটা উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এছাড়া ইনফিনিটিভ এর আরো কি কি ব্যবহার আছে? তাহলে এবার আমরা জানি ইনফিনিটিভ ইতিমধ্যে কিন্তু আমি বলেছি যে ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে, মানে নাউনের কাজ করতে পারে। অর্থাৎ ইনফিনিটিভ তাহলে আমরা সাবজেক্ট হিসেবে পেতে পারি। ইনফিনিটিভকে আমরা সাবজেক্ট হিসেবে পেতে পারি। ইনফিনিটিভকে সাবজেক্ট হিসেবে পেতে পারি। তার মানে আমরা মূলত সাবজেক্ট মানেই আমরা জানি সে নাউন হিসেবে পেতে পারি। ইনফিনিটিভকে নাউন হিসেবে পেতে পারি। আচ্ছা, একইভাবে আরেকটা জিনিস, ইনফিনিটিভকে কিন্তু আমরা অবজেক্ট হিসেবেও পেতে পারি। ইনফিনিটিভকে আমরা কিন্তু কিছু কিছু ভার্বের অবজেক্ট হিসেবে পেতে পারি। এই ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এটাও নাউনের কাজ করছে। কিন্তু অবজেক্টটা ব্যবহৃত হতে হবে নির্দিষ্ট কিছু ভার্ব আছে। এই যে ৫ নাম্বার এখানে যে পয়েন্টটা, এখানে আসলে ভার্বগুলো ভালো করে পড়তে হবে। এই নির্দিষ্ট কিছু ভার্ব আছে ইংরেজি ভাষায় যাদের পরে অবশ্যই টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে এখানে আইএনজি ব্যবহার করার কোনো সুযোগ নাই। যেমন আমি ব্যবহার করতে পারি আই ওয়ান্ট। আমি ওয়ান্ট এর পর এখানে কিন্তু আমি কখনোই বলতে পারবো না আই ওয়ান্ট গোইং। আমাকে অবশ্যই বলতে হবে আই ওয়ান্ট টু গো। তার মানে এখানে কিন্তু গোইং বলার কোনো সুযোগ নাই। এই ওয়ান্ট এর পরে সবসময় ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। কিন্তু যখন আমি বলবো আই এনজয়, আমি যখন বলবো আই এনজয় রিডিং, আমি যখন এই বিষয়টি ব্যবহার করছি আই এনজয় রিডিং, এই যে আমি যখন বলছি আই এনজয় রিডিং, এখানে কিন্তু আবার টু দেয়া যাবে না। এই এনজয় হচ্ছে এমন একটা ভার্ব, তারপরে টু ব্যবহার করা যাবে না। তারপরে কিন্তু টু ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি পেলাম? এনজয় রিডিং, এখানে টু দেয়া যাবে না, ওয়ান্ট এর ক্ষেত্রে টু দিতে হবে। তাহলে আমরা ৩ টা জায়গায় ইনফিনিটিভ এর একটা ব্যবহার পেলাম। একটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ করতে বা কারণ, আর একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে এটার ব্যবহার পাচ্ছি, অবজেক্ট হিসেবে ব্যবহার পাচ্ছি। তারপরে আরেকটা পাচ্ছি আমরা হচ্ছে ইংরেজি ভাষায় যে অ্যাজিটিভ এর পরেও কিন্তু কিছু অ্যাজিটিভ আছে ইংরেজিতে, তারপরে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। যেমন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তাহলে ইট ইজ ইজি টু সে, ইজির পরে কিন্তু আমি একটা ইনফিনিটিভ ব্যবহার করছি, টু প্লাস ভার্ব ব্যবহার করছি। তাহলে আমরা সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে আমরা ৪ টি পয়েন্ট এখানে পেলাম। অ্যাজিটিভ, যে ইট ইজ ইজি টু সে, ডিফিকাল্ট, এরকম কিছু শব্দ আছে যাদের পরে আমরা অবশ্যই কি ব্যবহার করব? টু ব্যবহার করব। উদাহরণ আছে বইতে, কিন্তু বিস্তারিত উদাহরণগুলো দেয়া আছে। তাহলে সেই জিনিসটি আমরা একটু জেনে নিলাম। এছাড়াও টু এর আরো কিছু ব্যবহার আছে। যেমন আমরা যে ওই যে আমরা যেটা বললাম যে টু এর আরেকটা ব্যবহার আছে, যেমন টু এর একটা ব্যবহার আছে। তাই না? টু এর একটা ব্যবহার আছে। এতই যে এই ধরনের ক্ষেত্রে টু এর একটা ব্যবহার আছে। সো অ্যাজ টু এর ব্যবহার আছে। তাহলে টু এরও একটা কমন একটা ব্যবহার আছে। যেমন I am too weak to walk বা English is too difficult for me to understand, ঠিক এরকম। তাহলে এই যে ইনফিনিটিভ এর ব্যবহারগুলো আমরা একটা মৌলিক মানে বিষয় জানলাম যে ইনফিনিটিভ ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়। তাহলে ইংরেজিতে আমার উদ্দেশ্য প্রকাশ করতে বাক্যের যেকোনো অবস্থানেই আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ২ নম্বর হচ্ছে সে সাবজেক্ট হিসেবে বা নাউনের কাজ করতে পারে, ইনফিনিটিভ সেখানে ব্যবহৃত হতে পারে। টু প্লাস ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে সে ব্যবহৃত হতে পারে। নির্দিষ্ট কিছু ভার্বের পর অবজেক্ট হিসেবে আমি কিন্তু বলেছি সব ভার্বের পরে আবার ইনফিনিটিভ দেয়া যাবে না। এই ভার্বগুলো কিন্তু লিস্ট এখানে আছে। এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এই ভার্বগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই ভার্বগুলো কিন্তু একটা কবিতাও বইতে আছে। আমরা সামনের লেকচারগুলোতে সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত জানতে পারবো। আবার অ্যাডজেক্টিভ এর পরে টু প্লাস ভার্ব, কিছু অ্যাডজেক্টিভ এর পরে টু প্লাস ভার্ব এবং টু এর ব্যবহারও আমরা জেনে নিলাম। যেমন এখানে কিছু উদাহরণ দেয়া আছে। এখানে কিছু উদাহরণ, এই যে রিজন এর ক্ষেত্রে কিছু উদাহরণ দেয়া আছে। এখানে কিছু, যেমন she reads their biography to learn, এখানে উদাহরণ কিছু দেয়া আছে। এবং কিছু এক্সপ্রেশন এর ক্ষেত্রে টু প্লাস ভার্ব হয় বা ভার্বের পরে টু প্লাস ভার্ব হয়, এখানে দেয়া আছে। এই যে ইনটেনশন বা কিছু নির্দিষ্ট কিছু ভার্বের পরে আমরা সেই বিষয়টা একটু দেখে নেই। নির্দিষ্ট কিছু ভার্ব, যেমন প্রমিস এরপরে কখনোই আইএনজি দেয়া যাবে না, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ডিসাইড এর পরে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ফরগট এর সাথে বা ফরগেট এর সাথে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, ফরগেট এর সাথে কিন্তু আইএনজিও ব্যবহার করতে হয়। সেটা আমরা আরেকটা লেকচারে মানে বলবো যে কোন ভার্বের পরে টু এবং আইএনজি দুটিই আমরা ব্যবহার করতে
পারবো। ঠিক আছে? সেটা এখানে আমরা বিস্তারিত পরে জেনে নিব। তাহলে এরকম আরো অনেকগুলো বিষয় আছে। এছাড়াও আমরা কতগুলো জায়গায় যেমন মডালের সাথে কতগুলো মডাল অক্সিলারির সাথে আমরা টু ব্যবহার করি। যেমন আমরা হ্যাভ টু ব্যবহার করি। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাভ টু হতে পারে, হ্যাড টু হতে পারে। মানে টু এর অনেকগুলো স্ট্রাকচার আছে। সেটা একটু মাথায় রাখতে হবে। হ্যাভ টু হতে পারে, হ্যাড টু হতে পারে, অট টু হতে পারে, অট টু হতে পারে। তার মানে টু এর কিন্তু আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়। মডাল অক্সিলারি তৈরিতে ও টু এর একটা প্রভাব আছে। যেমন এম টু, ইস টু আছে, আর টু আছে। তাহলে ইনফিনিটিভ কিন্তু অনেকগুলো ব্যবহার আছে। আমরা যেটা ইতিমধ্যে জেনে নিলাম। তাহলে ইনফিনিটিভের ব্যবহারটা কি, যে ইনফিনিটিভটা আমরা বলব যে বেয়ার ইনফিনিটিভ, যেখানে টু টা অবশ্যই ব্যবহার করতে হবে। এই ফুল ইনফিনিটিভ টু টা অবশ্যই ব্যবহার করতে হবে। আর বেয়ার ইনফিনিটিভ টু আছে কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। আরো দুইটা জিনিস আমরা কিন্তু আগে পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যানাফোরিক ইনফিনিটিভ। অ্যানাফোরিক ইনফিনিটিভ এই আমাদের আগের লেকচারগুলো ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে যে মূল আলোচনা, সেখানে কিন্তু এটা সম্পর্কে আরো অনেকগুলো কথা আমি ব্যবহার করেছি। তো আমরা একটু পরে আমরা আরো বিস্তারিত দেখাবো। আমি একটু দেখাচ্ছি এই জিনিসটি, যে ইনফিনিটিভ আরো কি কি কাজে ব্যবহৃত হতে পারে। ইনফিনিটিভ এর আমরা ক্লাসিফিকেশন গুলো একটু দেখে নিই, যে কত রকমের ইনফিনিটিভ আছে ইংলিশে। তো এখানে আমরা কি কি পাবো? একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো আমরা যেখানে জানি যে আমরা আগেই বলেছি, যেখানে টু টি আমরা কি করতে পারবো না, যেখানে টু এর বিষয়টি আমরা, এই যে এখানে টু যে বিষয়টি বললাম, এই টু এর বিষয়টি যেখানে উজ্জ্ব রাখতে হবে, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইতিমধ্যে আমি উদাহরণে বলেছি যে যেখানে টু আছে কিন্তু লেখা যাবে না। সাধারণত মডাল অক্সিলারির পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হতে পারে, অথবা পজিটিভ ভার্বের ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটি ব্যবহার করি, বেয়ার ইনফিনিটিভ। যেমন হি মেক্স মি লাভ, আমরা সেটা ব্যবহার করি। হি মেক্স মি লাভ, এই যে আমি এখানে ব্যবহার করলাম হি মেক্স মি লাভ, এখানে কিন্তু বেস ফর্ম, এখানে টু দেয়া যাবে না, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর যেখানে ফুল ইনফিনিটিভ, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, বা আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু প্লে, এই যে আই ওয়ান্ট টু গো, এখানে টুটা অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। আর অ্যানাফোরিক, এখানে বানানটা ভুল হয়ে যাবে, এটা হবে পিএইচ অ্যানাফোরিক। হ্যাঁ, পিএইচ অ্যানাফো হয়ে যাবে, অ্যানাফোরিক বানানটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে অ্যানাফোরিক ইনফিনিটিভ, অ্যানাফোরিক ইনফিনিটিভ হচ্ছে যে আমি টু দিয়েই যদি কখনো কোনো সেন্টেন্স শেষ করে দেই। অনেক সময় আমরা কিন্তু বলতে পারি ইয়েস আই লাইক টু, তাহলে আমি আর কিছু বললাম না, বা আই অলসো লাইক টু, আই উড লাইক টু। ঠিক আছে, আমি এখানে টু এর পরে আমি আর কোনো কিছু ব্যবহার করিনি, তাহলে আমি কি বললাম? আই উড লাইক টু। এখানে টু এর পরে একটা ভার্ব আছে, এখানে একটা টু এর পরে ভার্বটা আছে, এই ভার্বটা যখন আমি উজ্জ্ব রাখবো, তখন এটাকে বলা হয় অ্যানাফোরিক ইনফিনিটিভ। অ্যানাফোরিক ইনফিনিটিভ। আর স্পিলিট ইনফিনিটিভ যেটা, সেটা হচ্ছে টু এবং ভার্বের আচ্ছা, আমরা জানি টু এর পরে ভার্ব বসে, কিন্তু টু এর পরে যখন আমরা এরকম কোনো সেন্টেন্স যদি পাই, টু প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, তখন এটাকে বলা হয় স্পিলিট ইনফিনিটিভ। যদিও এটা একসময় এটাকে ভুল ইংরেজি মনে করা হতো, কিন্তু আধুনিক ইংলিশে অনেকে এভাবে লেখে। যেমন আমরা বলতে পারি টু কেয়ারফুলি রিড, টু অ্যাটেন্টিভলি রিড, সেটা না বলে আসলে নিয়ম হচ্ছে টু রিড অ্যাটেন্টিভলি, এভাবে ব্যবহার করা। কিন্তু অনেকেই এখন এভাবে ব্যবহার করে, টু অ্যাটেন্টিভলি রিড। তার মানে এই যে অ্যাডভার্বটি আমি মাঝখানে ব্যবহার করলাম, এটাকে বলা হয় স্পিলিট ইনফিনিটিভ। স্প্লিট ভার্বও আছে, ওই যে আমরা অনেক সময় হ্যাভ এবং অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যে অ্যাডভার্ব ব্যবহার করি, সেটাকে অনেকে স্প্লিট ভার্ব বলে। ঠিক আছে, তাহলে স্পিলিট ইনফিনিটিভটা আমরা পেলাম এটা, যে টু এবং ভার্বের মাঝখানে যখন যদি কখনো অ্যাডভার্ব ব্যবহার করা হয়, সেটাও আধুনিক ইংলিশে সঠিক, এবং এটাকে তখন স্পিলিট ইনফিনিটিভ বলা হয়। তাহলে চারটা ইনফিনিটিভ পেলাম আমরা, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, একটা ফুল ইনফিনিটিভ, এবং আরেকটা হচ্ছে অ্যানাফোরিক ইনফিনিটিভ। সো এই ইনফিনিটিভ গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইনফিনিটিভ গুলো আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। তো আশা করি তোমাদের ইনফিনিটিভ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবার ইনফিনিটিভের বিস্তারিত বিষয়গুলো, আরো যে মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করব, সেটা আগামী লেকচারে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।